হ্যালো। কেউ একজন আসুক, শুরু করব, কিন্তু তার আগে সবাইকে ভ্যালেন্টাইন্স ডে শুভেচ্ছা। আশা করি আপনাদের ভ্যালেন্টাইন্স ডে অনেক ভালো কাটছে। আমাকে কমেন্টে জানান যে আপনাদের ভ্যালেন্টাইন্স ডেটা কেমন গেল। ওকে, আমার সাথে একজন যুক্ত হয়ে গেছে অলরেডি, তো আমি আবারও রিপিট করতেছি, সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। আমাকে কমেন্টে জানান আপনাদের ভালোবাসা দিবস কেমন গেল। ভালোবাসা দিবস আসলে মানুষের শুরু হয়ে যায় এই দিবসটা প্রেমিক প্রেমিকার কপত কপতির না, এই দিবসটা বাপ মায়ের, ভাই বোনের এবং বিশ্ব মানবতার জন্য। না, আমাদের বিশ্ব মানবতার জন্য, বাপ মার জন্য, ভাই বোনের জন্য অন্যান্য দিবস আছে। মায়ের জন্য মাদার্স ডে, বাপের জন্য ফাদার্স ডে, বিশ্ব মানবতার জন্য এভরিডে, সবই আছে। আমাদের আসলে ভালোবাসাটাকে আমার মনে হয় সেলিব্রেট করা উচিত। আমি বলতেছি একদম ন্যারো এবং শ্যালো সেন্সে রোমান্টিক লাভ, সেটা সেলিব্রেট করা দরকার। তা আপনারা আমাকে জানান, মঞ্জুরুল আহসান, রুবেল তালুকদার ভাই, আপনারা আমাকে জানান যে আপনাদের ভালোবাসা দিবসটা কেমন গেল, কি করলেন এই দিনে। যদি আপনারা শুরু না করেন আমি শুরু করব, তারপরে বলবেন এই মেয়ে তো খালি নিজের কথা কয়। ওকে, আমাকে কেউ বলতেছে না তাদের ভালোবাসা দিবসটা কেমন গেল। ভালোবাসা দিবসের একটা ভালো দিক আছে, সেটা হচ্ছে এখানে যারা সিঙ্গেল না তারা এটা খুব এনজয় করে। তারা এখানে, আমার তো ভালোবাসার মানুষ না হারে, হ্যাঁ, সামটাইমস ইট হ্যাপেন্স। আপনার, আই হোপ আপনার ভালোবাসার মানুষ খুব দ্রুত চলে আসবে। আর ভাইয়া, থ্যাংক ইউ, আমি আপনাকে শুভ ভাইয়া বলেই ডাকি, সবুজ ভালোবাসা। থ্যাংক ইউ ভাইয়া। আপনি ভালোবাসা দিবসে কি করলেন বলেন, আপনারা বলেন সবাই, ভালোবাসা দিবসে কার কার সাথে ঘুরলেন, কি কি গিফট পাইলেন, কি কি গিফট দিলেন। It was a pleasurable day indeed. তো আমি ভালোবাসা দিবসে কি কি গিফট দিছি সেটা অলরেডি আপনাদের সাথে শেয়ার করে দিছি। স্টার ওয়ার্স ম্যান্ডালোরিয়ানের গ্রোগুর টয়, আর সেই সাথে একটা লাভা ল্যাম্প কিনছি। লাভা ল্যাম্পটা আপনারা অলরেডি দেখছেন, যারা যারা আমাকে ফলো করেন। যারা যারা দেখেন নাই, আমি হয়তো বাসন্তীও নেই বসন্তও নেই, ভালোবাসা দিবস উদযাপন করা তো বিলাসিতা না ভাইয়া। চলে আসবে আপনার বাসন্তী বসন্ত সবই চলে আসবে। ব্যস্ত ছিলাম অনেক দিনের বেলা, সন্ধ্যায় এসে রেস্ট নিয়ে পোলাও আর চিকেন রান্না করেছি, রাতে আরাম করে ফেসবুক রাজনীতি নিয়েছিলাম। ওকে, দ্যাটস আওয়ার এভরিডে, এটাই আমরা করি প্রতিদিন। কিন্তু না, আপনার অ্যাটলিস্ট কিছু, মানে আপনি যদি লং ডিস্টেন্স রিলেশনও থাকেন, ফোনে হইলো কিছু একটা করেন। আমি কিভাবে ভালোবাসা দিবস উদযাপন করছি আপনাদেরকে জানাচ্ছি। ভালোবাসা দিনে আমাদের অনেকটাই একাকিত্ব গেছে। আসলে ভালোবাসা দিবসের একটা খুব বাজে জিনিস হচ্ছে, যারা সিঙ্গেল ওই দিন তারা পুরো ট্রমাটাইজড হয়ে থাকে। আমি জিনিসটা খেয়াল করছি, সিঙ্গেলরা ওই দিন পুরোপুরি ট্রমাটাইজড। আল্লাহ, ভালোবাসা দিবস আমি কি করবো, আমার তো কোনো গার্লফ্রেন্ড নাই। তো তারপরে হচ্ছে ওই কোলবালিশে বউ বানায়, তারপরে যারা ডাবল তাদেরকে গালাগালি দিয়ে। আপনারা যারা সিঙ্গেল আছেন আপনাদের জন্য গুড নিউজ। যারা কাপল তারা ভালোবাসার দিন একেবারে যে আনন্দ করে উড়ে মরে যেতেছে তা না, তাদের অনেকেই ঝগড়া করতেছে, তাদের অনেকের মধ্যে ডিসএগ্রিমেন্ট হইতেছে, অনেকের মধ্যে মারামারিও হইতেছে। সো সিঙ্গেলহুডের অ্যাডভান্টেজ আছে। প্রেম ভালোবাসে কিভাবে করবো, মেয়েরা পছন্দ করে না, কিছু টিপস দেন। আমি একটা টিপস দিতে পারি, মেয়েরা খুব বকর বকর করতে পছন্দ করে। আপনি যদি অ্যাক্টিভ লিসনিংটা প্র্যাকটিস করতে পারেন, এটা মোটামুটি 90% ক্ষেত্রে কাজ করে, 10% পিপল আর ডিফারেন্ট। বাট আপনি যদি কোনো মেয়েকে পছন্দ করেন, শুধু তার কথা শুনবেন এবং কোনো ইন্টারাপ্ট করবেন না, তাকে বলতে দিবেন এবং সে যে সব কথা ঠিক বলতেছে এরকম একটা ভাব দিবেন। সেটার একটা সিস্টেম আছে কিভাবে সে কাজটা করতে হয়। কেউ যদি কোনো একটা কথা বলে, আপনি তার কথাটাই প্যারাফ্রেজ করে তাকে ফেরত দিবেন, আপনাকে অ্যাগ্রিও করতে হবে না। আচ্ছা তুমি কি, কেউ যদি বলে জানো আজকে না সূর্য পূর্ব দিকে পশ্চিম দিকে উঠছে, তারপরে
আপনি যেটা করবেন, ও আচ্ছা তুমি কি বলতে চাচ্ছ সূর্য আজকে পশ্চিম দিকে উঠছে, দ্যাটস ইট। এখানে কোনো এগ্রিমেন্টও নাই, ডিসএগ্রিমেন্টও নাই, ইটস জাস্ট আ ম্যাটার অফ ফ্যাক্ট। আপনি তার কথাটা ঠিক মতো বুঝছেন কিনা সেটাই প্যারাফ্রেজ করে তাকে দিতেছেন, কিন্তু সে ভাববে আপনি তাকে ভ্যালিডেট করতেছেন। দিস ইজ আ টেকনিক আই হ্যাভ বিন ইউজিং অল মাই লাইফ। কোনো মানুষের সাথে যদি আমার কথা হয় এবং যাদের সাথে আমার কোনো কিছু ম্যাচ করে না, তাদের সাথে এখন তো আমি একটা জায়গায়, এমন একটা জায়গায় আসি যাদের সাথে আমার কিচ্ছু ম্যাচ করে না, আমার তাদের সাথেও কাজ করতে হয়। তো তাদের সাথে যখন কাজ করি, তারা যখন আও ভাও 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 কথাবার্তা বলে, আমি শুনে তারপরে না আবার বলি যে তুমি কি এটা বলতে চাচ্ছ? আমার এক কলিগ আছে, আমার কলিগের গল্পটা দিয়ে শুরু করি। আমার এই কলিগ খুব সম্ভবত আমাকে একটু একটু পছন্দ করে, এটা আমি বুঝি। মানে পছন্দ না করলেও অ্যাটলিস্ট আমি বলবো যে ভ্যালিডেশনটা চাই, যে আমি তাকে ভ্যালিডেট করে আমি তাকে খুব স্পেশাল দৃষ্টিতে দেখি, ওরকম ভাবে সে আমাকে ট্রিট করে ওই কলিগটা। তো সে খুবই প্রো এস্টাবলিশমেন্ট এবং খুবই কি বলবো লফুল রুল অ্যাবাইডিং পার্সন। তো আমি না কালকে বলতেছিলাম যে একাডেমিয়া নিয়ে আমি তো সারাক্ষণ ক্রিটিক করি, এটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য ফেভারিট পাস টাইম, যে একাডেমিয়া মানুষকে ডিহিউম্যানাইজ করে। এখানে মানুষরা হচ্ছে মেশিন, মিনস অফ প্রোডাক্টিভিটি, এখানে মানুষদের কোনো হিউম্যান ডিগনিটি নাই, উই আর রিডিউস টু আ নাম্বার অর উই আর এই তো এইসব কথাবার্তা সারাক্ষণ চলতে থাকে। একাডেমিয়া হ্যাজ দিস প্রবলেম। একাডেমিয়া খুবই একটা কম্পিটিটিভ, ডিহিউম্যানাইজিং, এফিসিয়েন্সি বেসড জায়গা। এখানে আসলে মানুষের মানবিক দিক দেখা যে হয় না তা না, সেটা আসলে খুব ইন্ডিভিজুয়াল জায়গা থেকে মানুষজন দেখে। একাডেমিয়ার ভালো মানুষরা ভালোভাবে দেখে, বাট একাডেমিয়ার রুলগুলো বা সিস্টেমগুলো এমনভাবে তৈরি যেখানে আসলে খুব কাটথ্রোট একটা সিস্টেমটা ভালো না, কিন্তু মানুষগুলো ভালো। অনেক মানুষই ভালো, মানুষগুলোও ভালো না তা না। আমরা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা সিস্টেমের বাই প্রোডাক্টই। তো ওগুলো নিয়ে কথা বলতে বলতে আমি বলতেছি, তোমার তো মনে হয় কনভারসেশন ভালো লাগতেছে না, কারণ আমরা খুবই মানে তুমি তো খুবই প্রো এস্টাবলিশমেন্ট পার্সন, আমি তো মানে এস্টাবলিশমেন্ট যদিও না, তো তোমার মনে হয় আমার সাথে কথা বলতে ভালো লাগতেছে না। তখন সে শুরু করলো যে সে কি রকম রুল ভাঙে, সে কতখানি রেবেল, সেটা নিয়ে সে ব্র্যাক করা শুরু করলো। সে জীবনও রেবেল না, কিন্তু সে রেবেল হওয়ার ভান শুরু করলো। তো আমি না বুঝতেছি যে সে চাপা মারতেছে, এটা আমি পুরোপুরি বুঝতেছি। তার ক্যারেক্টারের সাথেই না কোনো কিছু নিয়ে চ্যালেঞ্জ করা তার ক্যারেক্টারের সাথেই নাই। তো তারপরে সে যখন চাপাটা মারতেছে আমি বুঝতেছি, বুঝার পরেও মানে আমার ওই মুহূর্তে আমি একটু চাপাবাজ মানুষদের বা প্রিটেনশাস মানুষদের কম পছন্দ করি। মানে তোমার সবকিছু যে পারফেক্ট থাকতে হবে এমন কোনো কথা নেই। প্রত্যেকটা মানুষেরই মানে একটা মানুষ তো 10-এ 10 হয় না, কেউই হয় না, আমাদের সবারই কিছু ডেফিসিট আছে। অ্যান্ড আমার মনে হয় যে ওই সেলফ অ্যাওয়ারনেসটা, যে ওকে আমি এটা পারি না, আমি এটা জানি না, এই যে অনেস্টিটা, এটা আমার কাছে খুবই ভালো লাগে। কিন্তু এই অনেস্টিটা খুব বেশিরভাগ মানুষের মধ্যেই নাই। তারা নিজেকে সবসময় ওভার এস্টিমেট করে এবং অতিরিক্ত বিজ্ঞাপন শুরু করে দেয়। তো সে শুরু করছে যে সে কতখানি রেবেলিয়াস, সে কিভাবে ট্রাফিক ল ভাঙছে, কিভাবে পার্কিং ল ভাঙছে, এসব শুরু করছে। তো এগুলো যখন শুরু করছে, এগুলো একটাও সত্যি না, এগুলো সবই চাপা মারতেছে। তো তখন আমি যেটা করছি, আই জাস্ট স্যাট থ্রু দিস। আমি বলছি, ও তুমি তাহলে তো তুমি বাচ্চাদের মতো, তোমাকে যেটা মানা করা হয় তুমি সেটাই করতে পছন্দ করো না। মানে ও অ্যাকচুয়ালি এটাই বলতে চাচ্ছে যে আমাকে যেটা মানা করা হয় আমি সেটাই করি। তা আমি ওটাই ওকে ফেরত দিলাম যে আচ্ছা তুমি কি তাহলে বলতে চাচ্ছ তোমাকে যেটা মানা করা হয় তুমি আসলে সেটাই করো? সে বলে হ্যাঁ আমি এটাই করি, দ্যাটস ইট, আর কিচ্ছু না। সে যা বলছে আমি তাকে সেটাই ফেরত দিয়ে দিছি। এবং এই ধরনের অ্যানোয়িং কনভারসেশনে যখন আপনারা বসে থাকবেন, যেখানে আপনার ভালো লাগতেছে না তার কথাবার্তা, সে যা বলতেছে ওটা প্যারাফ্রেজ করে দিয়ে দিবেন, আপনার প্রতি সে আরো মানে 3 থেকে 4 গুণ বা 5 গুণ অ্যাট্রাক্টেড হয়ে যাবে। আপনার তার কথাকে না সিরিয়াসলি নেওয়ারই দরকার নেই। আরে না, আমি ম্যারিড, বউয়ের জন্য ভালো মন্দ রান্না করছি, স্পেশাল চিকেন আর পোলাও, এটাই ভ্যালেন্টাইন্স ডে। রান্না বাসা বাড়ির কাজ সাধারণত আমিই করি। আল্লাহরে ভাই, আপনি আগে সিঙ্গেল থাকলে আমার সাথে দেখা করতেন। দেশের কর্মজীবী নারীদের মতো লাই ভ্যালেন্টাইন্স ডে সংসার ঠিকঠাক চললে আমি জীবনে এরকম অ্যাসিস্ট্যান্স পাইনি যেখানে আমি কাজ করতেছি না। তো এখন বিষয়টা হচ্ছে যে রূপক ভাই যেটা জিজ্ঞেস করছিল যে মেয়েদের কিভাবে পটাবো, শুনবেন, কথা শুনবেন। অ্যাক্টিভ লিসেনিং 90% মেয়েদেরকে পটায় ফেলে। এবং যখন লিসেনিং আপনি শুনবেন তখন না বেশি চ্যালেঞ্জ করতে যান না, বেশি ইন্টারাপ্ট করেন না। তার সাথে আপনার অ্যাগ্রি করতে হবে না। আপনি যদি মেজাজ খারাপও হয় বাসার মধ্যে, মানে
ফোনটা বন্ধ করে একটা খাতার একটা কলম নিয়ে এই মহিলা এত অ্যানোয়িং কেন, এত অ্যানোয়িং কেন, এত অ্যানোয়িং কেন, এগুলো লিখতে থাকেন। কিন্তু তার মুখের উপরে কোনো কিছু বলার দরকার নেই। আমার মনে হয় এর থেকে এফেক্টিভ মেয়ে পটানোর টিপস আর কেউ আপনাকে দিবে না। এটাতে সবাই, এটা মেয়ে না, এটা পুরো ইউনিভার্সালি সবাই পড়ে যায়। আমাদের না আসলে একটা খুব কমন হিউম্যান নিড হচ্ছে আমরা ভ্যালিডেশন চাই। আমাদের ওয়ার্ল্ড ভিউ কেউ একজন অ্যাপ্রুভ করুক, আমাদের অ্যাকশনগুলো ঠিক, উই আর ডুইং এভরিথিং রাইট, কেউ একজন সেটা বলুক। তো আপনি যখন কোন একজন মানুষের কথাবার্তা প্যারাফ্রেজ করে তাকে ফেরত দিতেছেন, সে মানুষজন তো এত পারসেপটিভ না, সে মনে করবে যে আপনি তাকে ভ্যালিডেট করতেছেন, তার লাইফস্টাইলটাকে আপনি বলতেছেন যে না তুমি সব ঠিক করতেছো। তো এই ঠিকের সেন্সটা মানুষকে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করে মনে হয় আরেকজনের প্রতি। তো বি অ্যান অ্যাক্টিভ লিসনার, ভ্যালিডেট দেয়ার ফিলিংস। আপনার যদি ভ্যালিডেট করতে সমস্যা হয় তাহলে ওই যে প্যারাফ্রেজ করে ফেরত দিবেন। আমি জানি যে কিছু কিছু জায়গায় পুরোপুরি ডিল ব্রেক করে, কিছু কিছু মানুষকে আসলে ভ্যালিডেট করে এত টাফ, মানে মনে হয় যে কানের মধ্যে একটা কানসা মারি, সেক্ষেত্রে দরকার নেই, লিভ ইট। ওই মানুষ আপনার জন্য না, সে আপনার ফ্রেন্ডও না, সে আপনার কিছুই হবে না। কিন্তু আপনি যদি দেখেন যে আচ্ছা কিছুটা টলারেট করতে পারতেছেন, মোটামুটি তাকে সহ্য করা যায়, মোটামুটি 50% কথা সে ঠিকই বলতেছে আর 50% ওয়াকুডুডু, তো এইটা মোটামুটি একটা মানে মনে হয় যে গুড এনাফ ডিল, এটা আপনি ডিল করতে পারবেন। সো 50% তো আপনার সাথে যাচ্ছে, যে 50% যাচ্ছে না ওইখানে হচ্ছে কোনো রকম মানে সহ্য করেন। এটা মোটামুটি রিলেশনশিপের প্রথম 6 মাস করলেই, রিলেশনশিপ না তো পটানোর বা সিডাকশনের প্রথম 6 মাস করলেই যদি আপনি এটা করেন, ইউ উইল গেট আ রেজাল্ট। বাট তারপর যখন রিলেশনশিপে যাবেন তখন আস্তে 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 গ্র্যাজুয়ালি হচ্ছে বাউন্ডারি ইনক্লুড করতে পারেন, এত তো কষ্ট করার দরকার নাই। তো এটা গেল একটা প্রক্রিয়া। রূপক ভাইয়ের জন্য তো আসলে কোনো কিছু বলার নেই, উনি দেখতে খুব সুন্দর। তো সুন্দর ছেলেরা এমনিই হচ্ছে এই গেমে অলরেডি আগায় থাকে। উনি দেখতেও সুন্দর, উনি খুব ওয়েল ড্রেসড একটা মানুষও, উনি কাপড় চোপড়ও খুব সুন্দর করে পরে। আমার মনে হয় যে কিছুটা সুন্দর বলতে কি খুব কি বলবো, ওই একটু মহা সুন্দর হইতে হবে তা না। আমার মনে হয় ওয়েল গ্রুম মানুষদেরকে মানুষ একটু পছন্দ করে। ওয়েল গ্রুম মানে আপনি কাপড়টা যখন পরলেন একটু সুন্দর করে পরলেন, আপনি যখন কথাটা বললেন একটু সুন্দর করে বললেন, আপনার শরীরের ভাষাটা একটু সুন্দর হলো। এখন আমি আমার ভ্যালেন্টাইন্স ডে এর গল্প বলি। আমার ভ্যালেন্টাইন্স ডে কাছে ঝগড়া করে। আমি ইউজুয়ালি আমার বয়ফ্রেন্ড খুব শান্ত টাইপের মানুষ, সে ঝগড়াটে না। আমিও চেষ্টা করি তোর সাথে ঝগড়া না করতে। কিন্তু কেমন আছেন আপু? ভালো আছে? আপনার ভ্যালেন্টাইন্স ডে কেমন কাটলো কমেন্টে। তো আমার বয়ফ্রেন্ড খুব ভালো একজন মানুষ, তার সাথে তো আমি ঝগড়া করি না, কিন্তু রিসেন্টলি ঝগড়া বেড়ে গেছে। ঝগড়া বাড়তেছে হচ্ছে আমার টাইম চলে আসতেছে ডুলুত ছাড়ার। তো আমার ডুলুত ছাড়ার টাইম যত কাছে আসতেছে আমি তত প্যারানয়েড হয়ে যেতেছি, কই যাব কই না যাব, কোন স্টেটে যাব, কত দূর যাব, তখন ওর সাথে কেমনে দেখা করব, এগুলো নিয়ে আমার মাথা মোথা পুরোপুরি খারাপ হয়ে যেতেছে। এমনি তো আমি মনে হয় যে লং ডিস্টেন্স রিলেশনশিপের জন্য যদি কোনো অ্যাওয়ার্ড থাকতো আমি অলরেডি ওটা পেয়ে গেছি। মোস্ট অফ দ্য টাইমই লং ডিস্টেন্সে সে তো সারাক্ষণ ট্রাভেলের উপরে থাকে, সো ট্রাভেল করে, দূরে দূরেই কথা হয়। তারপরে হচ্ছে আমি যদি স্টেট ছেড়ে দিই তারপরে আরেকটা অ্যাওয়ার্ড উইনিং রিলেশনশিপ করতে চাইতেছি লং ডিস্টেন্স। তো এখানে আসলে আমার এই ধরনের কি বলবো যে হাই মেইনটেনেন্স সম্পর্কর ক্ষেত্রে অনেকে বলে যে ফিজিবল সম্পর্ক যেগুলো, সেগুলোর দিকে যাইতে, যে আমার পাশে থাকতে পারবে, আমার প্রতি অ্যাভেলেবল থাকবে, সেরকম এক ধরনের রিলেশন করতে। আমার কারেন্ট বয়ফ্রেন্ড যে সে হচ্ছে অনেক ব্যস্ত একজন মানুষ, এবং আমি যদি আবার স্টেট ছেড়ে চলে যাই তখন আবার কেমনি কি হবে। তো আমি আসলে কারো কথা শুনি না এই জায়গায়, আমার যেটা ভালো লাগে মোটেই করি। তো ওই জায়গায় আমার কাছে মনে হয় যে ফিজিবল রিলেশনশিপ, এটা আমি দেখছি যে মানুষের রিলেশনশিপের ধরন দুরকম। একটা হচ্ছে তারা এমন সম্পর্ক করতে পছন্দ করে যেটা তাদের জন্য কনভিনিয়েন্ট বলতে তাদেরকে সার্ভ করবে প্রপারলি, তাদের জন্য জিনিসটা খুব ফিজিবল হবে, তাদের পাশে থাকবে, তাদের কাজ করে দিবে, তাদের ঘর ঝাড়ু দিয়ে দিবে, তাদেরকে পয়সা দিয়ে দিবে, মানে তাদের জীবন বা সার্ভাইভাল লোডটাকে কমে ইজি করবে। আমার ভালোবাসার ধরনটা অনেকটা গ্রিক স্টাইল বলতে গ্রিকদের একটা ধারণা ছিল যে ভালোবাসা হচ্ছে মানুষের ভার্চুর প্রতি সম্মান আর ভার্চুলেসনেসের প্রতি টলারেন্স। সো আমি অ্যাকচুয়ালি কনভিনিয়েন্সের চেয়ে, রিলেশনশিপ ফর কনভিনিয়েন্সের চেয়ে আমি ভার্চু সিকার আর কি। আমার যদি কোনো মানুষকে আমি ডিপলি অ্যাডমায়ার করি, আমার দেখা যায় যে গ্র্যাজুয়ালি তার প্রতি একটা ইমোশন যদি ইন্টারাক্ট হয়, আমি বহুত মানুষকে ডিপলি অ্যাডমায়ার করি, কিন্তু তার সাথে যদি আমার একটা ইন্টারাকশন হয় ডিপলি অ্যাডমায়ারেশনের পরে, এবং সেই ইন্টারাকশনে মনে হয় যে না উই আর কানেক্টিং, আমাদের মধ্যে কথাবার্তা মোটামুটি
অ্যালাইন্ড হইতেছে, কথাবার্তাটাই মোস্টলি ইম্পর্টেন্ট, তখন আস্তে আস্তে ভালো লাগা শুরু করে। আর যদি চেহারার কথা বলি, কয়েকদিন আগে এক ভাইয়া এসে আমাকে বলতেছিল কোন একজন ভদ্রলোকের ছবি রিসেন্টলি লিক হয়েছে, স্যাড অ্যান্ড ফানি অ্যাট দ্য সেম টাইম। স্যাড হচ্ছে আমি পছন্দ করি না এই ধরনের জিনিসগুলো, আর ফানি হচ্ছে আমি ওই মানুষটাকেই পছন্দ করি না। সো সেটা যেহেতু লিকড হয়েছে সেই ছবিগুলো, ইন আ সেন্স আমি অ্যামিউজডও হয়েছি, আবার খারাপও লাগছে, দুটো একসাথেই হয়েছে। তো ওই মানুষের ছবির নিচে একজন ভাইয়া বলতেছিল যে এই ছবিটা খুব থলথলা, খুবই থলথলা, ওনাকে থলথলা লাগতেছে। তো ওই পার্টিকুলার ভদ্রলোক, এটা একটা মানে আমারই একটা টিচিং। আমি যখন বড় হই তখন আমি তো রিচার্ড ডকিন্স, ক্রিস্টোফার হিচেন্স এবং স্যাম হ্যারিসকে দেখে দেখে বড় হয়েছে, এরাই বলা যায় আমার গুরু নিউ এথিস্টরা। তো এরা সবসময় একটা কথা বলতো যে গিভিং পিপল দ্য ক্রেডিট or sometimes giving devil the credit where the credit is due, এই কথাটা তারা প্রায় বলতো। তো আমার কাছে মনে হয় যে এই ভদ্রলোকের, যে ভদ্রলোকে আমি অপছন্দ করি, তার এই ক্রেডিটটা প্রাপ্য যে সে সামহাও দেখতে খারাপ না, এটা তার, সে এই ক্রেডিটটা সে আসলে ডিজার্ভ করে। তার যদি অ্যাপিয়ারেন্সের কথা বলি, সে মোটামুটি নিজেকে মেনটেন করে, এটা আমি তার চেহারার মানে, যদিও তার ড্রেস ইদানিং একেবারে জাতা হয়ে গেছে, ওনার বয়স হয়েছে 100 বছর, এবং উনি ফর সাম রিজন হি ওয়ান্টস টু ফিল লাইক হি ইজ 25, ওইটার কারণে তার ড্রেসগুলো দেখবেন যে খুব ইয়াংস্টারদের মতো ড্রেস পরে, সে হচ্ছে ভেস্ট পরে, হুডি পরে, এগুলো পরে। কিন্তু আসলে ওনাকে, ওনার বয়সে, ওনার খুব সম্ভবত, আমি জানি না ওনার বয়স কত, 60-65 এরকম হবে। তো 60-65 বছরের একটা মানুষ যতখানি সুন্দর হয়, উনি তার থেকে বেশি সুন্দর, ওনার এজ গ্রুপের মধ্যে উনি অনেক বেশি সুন্দর, কিন্তু উনি 25 বছর বয়সী না, এটা উনি খুব সম্ভবত বুঝে না। এই জন্য উনি যেটা করে যে ইয়াংস্টারদের মতো পোশাক পরে, যেটা আমার কাছে ভালো লাগে না। ওনার আগের স্টাইল যেটা ছিল, যে ওনার বয়সকে মেনটেন করে একটা পোশাক পরতো, তার চেহারাটা তো অনেক, কি বলবো, একটা জমিদারি স্টাইলের একটা মানে এলিগেন্স আছে চেহারায়। সো সে যখন পাঞ্জাবি এগুলো পরতো, ওটা তার সাথে যাইতো। তার এই ইয়াংস্টার ড্রেস তার সাথে একেবারেই যায় না। ইয়াংস্টার ড্রেস মানে ওনার 100 বছর বয়স, ওনার সাথে এটা যায় না। বাট আমি মনে করি যে মানে সে চেহারাটা মেনটেন করছে ভালো। সো কিছুটা ফ্যাট বডিতে থাকা আমার মনে হয় দ্যাটস প্রিটি নর্মাল। আমরা কেউই এত পারফেক্ট কেউ না, এবং সৌন্দর্যের একমাত্র সংজ্ঞা 6 প্যাক আর টোন্ট বডি না। আমরা সুন্দর, আমার বয়ফ্রেন্ডের কথা যদি বলি, তার বডি খুবই ফ্ল্যাবি, খুবই নরম, খুবই সফট। সে একটা নার্ড মানুষ। সে যেহেতু ফোর্সে আছে, তার বডি স্লাইটলি ফিট, মানে একেবারে থলথলা এরকম না। সে ফোর্সে যেহেতু আছে, মানে সে এয়ারফোর্সে আছে, সো এয়ারফোর্সে থাকলে তো কিছুটা ফিট থাকতে হবে, কিন্তু ওই রকম 6 প্যাকও না। তার বডি যথেষ্টই ফ্ল্যাবি, তুলতুলা টাইপের। তো সে খুবই তুলতুলা, এবং কি বলবো, এমনি মানে চেহারার দিক থেকে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আমার মতো যেরকম চোখের মধ্যে ভাঁজ এসছে, আমার দেখেন চোখের মধ্যে ভাঁজ এসছে, আমার তো পুরাপুরি মানে ইসে থাকে, ডার্ক সার্কেল থেকে, কাজল দিয়ে দেখে বোঝা যায় না, আমার চোখ পুরাটা, এখানে পুরা কালচা। তো এখানে দেখেন চোখে ডার্ক সার্কেল, এখানে দেখেন 2টা পিম্পল দেখা যেতেছে, 2টা পিম্পল। কপালে দেখেন আমার কপালে ভাঁজ আছে। চুল দেখাই, চুলে যদিও কপার ডেফিসিয়েন্সির কারণে আমার চুল সাদা হয়েছে, এই যে চুল সাদা চুল, চোখে ডার্ক সার্কেল, গালে ব্রন, কপালে ভাঁজ। তো আমরা আসলে ওভাবে দেখতে কেউ পারফেক্ট না, আমি এটা মনে করি। কিন্তু এই ধরনের ছোটখাটো প্রবলেমগুলো আমার বয়ফ্রেন্ডেরও আছে, তারও চোখের মধ্যে এগুলো আছে। তার চোখে এত ভারী একটা, মানে ভারী না, মোটামুটি একটা চশমা থাকে। তো সেই চশমার নিচে একটা মানে ক্লান্ত চোখ থাকে, কারণ আমাদের জীবনটা খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে যায়। তো এই ক্লান্ত চোখগুলো, যে বসে থাকা চোখ কালো ঢুকে গেছে, ঘুমাইতে পারতেছে না কাজের চাপে, সেগুলো আছে। তারপরে হচ্ছে হেয়ার লাইন স্লাইটলি থিন হয়ে গেছে, খুব আহামরি চুল, মানে খুব আহামরি থিন হয়েছে তা না, এই বয়সে আহামরি থিন হয়ও না, বাট হেয়ার লাইন কিছুটা থিন হয়ে গেছে। তো এরকম কাজের মধ্যে থাকলে, ব্যস্ততার মধ্যে থাকলে আমার চেহারা আসলে সবার ওরকম আসলে সুন্দর থাকে না, কিন্তু আমার কাছে ওকে সুন্দর লাগে, এটা হচ্ছে কথা। এবং আপনাদের কাছে লাগবে ইন আ ওয়ে, সে তো স্ক্যান্ডিনেভিয়ান বংশভূত বাংলাদেশের মানুষ, যেটা হয় যে ইউরোপিয়ান স্ক্যান্ডিনেভিয়ান, এদের যে গায়ের চামড়া, এটা দেখলেই মনে করে এরা সুন্দর। সে জায়গা থেকে আপনাদেরও ভালো লাগবে যে চামড়াটা সাদা, ওইটুকু আছে। বাট আমার কাছে চামড়া খুব একটা ম্যাটার করে না, স্কিন কালার
আমি মিন করতেছি, স্কিন কালার ডাজন্ট ম্যাটার টু মি। তো তার সৌন্দর্যটা আমার কাছে মনে হয় অন্যরকম। তার সৌন্দর্যটা কিরকম, তার বডি ল্যাঙ্গুয়েজ খুব সুন্দর। সে যখন কথা বলে হি গেটস সুপার অ্যানিমেটেড এবং সুপার প্যাশনেট। তার যে কথা, চেহারার মুখে একটা মানে সে যখন একটা তার প্যাশন প্রজেক্ট নিয়ে হি লাভস প্লেইং, ওয়েন হি স্টার্ট টকিং অ্যাবাউট প্লেইং, তার চোখে মুখে একটা অন্যরকম উত্তেজনা, অন্যরকম একটা আনন্দ, অন্যরকম একটা অ্যানিমেশন থাকে। এবং সে যখন অ্যানিমেটেড হয় ইট লুকস সো অর্গ্যানিক, সো রিয়েল অ্যান্ড হোয়াট শুড আই সে, সো রিয়েল। তো তার এই জিনিসটা খুব ভালো লাগে যে সে যখন কথা বলে তখন সে খুব উৎসাহিত হয়। এবং তার আরেকটা জিনিস আছে যেটা আমার খুব ভালো লাগে, তার চোখের মধ্যে সামহাউ খুব এক্সপ্রেসিভ, খুবই এক্সপ্রেসিভ। এবং সে যখন আমার দিকে তাকায় তখন মনে হয় তার চোখ পানি টলটল করতেছে, এখনই কাইতে দিবে। এই যে একটা চোখের টলটল ছলছল একটা ভাব, এই ছলছল ভাবটা আমার কাছে খুব ভালো লাগে। আমার কাছে মানে আই ফিল ভেরি ইম্পর্টেন্ট when he looks at me. আমার মনে হয় যে আমি খুবই ইম্পর্টেন্ট একজন মানুষ। সে আমার দিকে এমনভাবে তাকাচ্ছে যেখানে অনেক প্যাশন, অনেক মায়া, অনেক লঙ্গিং, এবং কিছু হইলে তার চোখ থেকে এখন একটা পানি পড়ে, মানে এক ফোঁটা পানি পড়ে যাবে। ইট হ্যাপেন্ড, সে কান্নাও করে দেয় কখনো কখনো ইমোশনালি। অ্যান্ড দ্যাট অলসো ফিলস ভেরি নাইস যে একটা মানুষ আমাকে এতখানি পছন্দ করে যে তার চোখ দিয়ে পানি পড়তেছে। সো সেটাও একটা সৌন্দর্য। তার আরেকটা সৌন্দর্য যদি বলি, সে খুবই নাইস, খুবই মাইল্ড এবং খুবই ইনোসেন্স। তার চেহারার মধ্যেই না একটা মোটামুটি ভালো মানুষ মনে হয় কেউ একজন সিল মাইরে দিছে। তো এমনি তো সে খুবই মানে কি বলবো মেরিটোরিয়াস একজন মানুষ। তো তার ভার্চুর প্রতি তো আমার খুব সেই লেভেলের একটা সম্মান। এবং তার বিগেস্ট ভার্চু আই উড সে দ্যাট তার পার্সোনালিটিটা আমার খুব ভালো লাগছে। খুবই মাইল্ড ম্যানার, খুবই জেন্টলম্যান, খুবই ভদ্র, এই টাইপের একটা মানুষ। তো গতকালকে তার সাথে আমার পুরাপুরি হচ্ছে আকাশ কুসুম ঝগড়ার বিষয় খুবই পেটি। এবং আমি আপনাদের কাছে স্বীকার করতেছি আমি হিংসুটটা মানুষ না, কিন্তু আমি একটা মেয়েকে নিয়ে তার সাথে ঝগড়া লাগাইছি। তার সাথে খুব হাহাহিহি করতেছিল, আমার খুব মেজাজ খারাপ হয়েছিল। সো ওই ঝগড়ার ওই হাহাহিহির থেকে মেজাজ খারাপ হওয়ার থেকে আমি ঝগড়াটা করছি। তো ঝগড়া করার পরে সে আমাকে বলতেছে তুমি আমাকে এত অবিশ্বাস করো, তোমার সাথে আমি থাকবো না। আমি বলছি তোমার সাথে আমি থাকবো না, যাও তুমি আরেকজনের সাথে হাহাহি করো। নর্মালি আমি এরকম না, এটা হচ্ছে কথা। আমার মনে হয় আই এম ডিপলি ইন লাভ উইথ দ্যাট গাই, যে এখন আমার এতখানি পজিটিভনেস ভিতর থেকে বের হয়ে আসতেছে। আমি এরকম মানুষ না, আসলেই না। আমার এই ধরনের কোনো কিছুতে কিছু যায় আসে না। এবং আমি এটাও জানি যে আমার এক্স যে ছিল সে যখন মেয়েদের সাথে হাহাহিহি করতো সে না কেমন জানি ছ্যাদলা স্টাইল হাহাহি করতো। মানে আমার মনে হয় যে সে গইলা পইরা ব্যক্তিত্ব নাই হয়ে যেতেছে, তার কোনো ব্যক্তিত্বই না একটা মেয়ের সাথে যে নর্মালি কিভাবে কথা বলতে হয় একটা মানুষের মতো, হি ডাজন্ট নো দ্যাট। বাট আমার বয়ফ্রেন্ড যে এখন বর্তমান, তার এই ধারণাটা আছে একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয়। খুবই মার্জিত ভাবে কথা বলে, খুবই মানে কি বলবো যে খুবই পরিমিত স্টাইলে কথা বলে। সে চোখের দিকে তাকাবে, ওভার এক্সপ্রেশন দিবে না, ওভার হাহাহিহি করবে না, ওভার এনথুজিয়াজম দেখাবে না, আবেগলাপনা করবে না, এই জিনিসগুলো করে। কিন্তু আমি জানি না আমার কি হয়েছিল কালকে। ইট ওয়াজ fairly simple. There was nothing bad there going on. When I got excited, আমি হুট করে কেমন জানি চাইতে গেছি, না তোমার ভ্যালেন্টাইন্স ডে তোমার আরেকজনের সাথে হাহাহি করতে হবে। তো আমরা দুজন তারপরে ঝগড়াঝাটি সেই লেভেলে তুঙ্গে উঠছে। তারপরে আমি তো ঝগড়া করলে প্রাইমারি আমার অ্যাটাকিং পয়েন্ট হচ্ছে তোমাদের আমেরিকানদের কোনো হার্ট নাই, তোমাদের খালি এফিসিয়েন্সি, প্রোডাক্টিভিটি। তো ওইরকম বলা শুরু করছি, যেখানে ওদের মোটামুটি খুচাই টোচাই। তারপরে যেটা হইলো, তো তারপরে সে বললো যে আমিও তোমার সাথে না। আমি বললাম আমিও তোমার সাথে নাই, যাও তুমি তোমার রাস্তা মাপো, আমিও আমার রাস্তা মাপতেছি, তোমার মতো এফিসিয়েন্সি হোরের সাথে আমি আর কথাই বলবো না। তারপরে আমি যখন বারান্দায় এসে দাঁড়াইলাম, মানে বারান্দায় আমার ইউনিভার্সিটির বারান্দায় এসে দাঁড়াইলাম, হুট করে দেখি কি যে ইসে পড়তেছে, স্নো পড়তেছে। স্নোটা এত সুন্দর পড়তেছে, এত সুন্দর স্নো। আমি তারপরে সাথে থেকে ফোন দিয়ে বললাম কি তুমি কি প্লিজ একটু বাইরে আসতে পারবা, তুমি দেখো কি সুন্দর স্নো পড়তেছে, তুমি একটু আসো বাইরে, স্নো পড়তেছে আমার ইউনিভার্সিটিতে, একটু আসো, আমি তোমার হাত ধরে হাঁটবো। তো তারপরে যেটা করলো সে সাথে বলে কি আমি তোমাকে পারতেছি না মেজার করতে, তুমি না এইমাত্র বললা তুমি আমার সাথে ব্রেকআপ করবা। আমি বলছি হ্যাঁ আমি বলছি তোমার সাথে ব্রেকআপ করবো, বাট আমি করবো না। আই ডিডন্ট মিন ইট, আই এম আ অফুল পার্সন, আই মেসড ইট আপ, সো প্লিজ আসো, আমি তোমার হাত ধরে হাঁটতেছি।
তারপরে সে সাথে সাথে আসলো গাড়ি নিয়ে, তারপরে আমি স্নোর মধ্যে ও আর আমি দুজন জাস্ট, এটাই আমার ভ্যালেন্টাইন্স ডে ছিল, আমি স্নোর মধ্যে আমার বয়ফ্রেন্ডকে দিয়ে হাঁটছি। And it was a beautiful day. It started with fighting, but ended with walking under the snow holding his hand. এই যে এখন যে টার্মোয়েলের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটার মধ্যে দিয়ে যাচ্ছি, কখন কি হবে who knows. আজকে অনেক কাজ এই সেমিস্টারে, অনেক কাজ পড়ে গেছে। এই সেমিস্টারে একটা অ্যাক্টিভ লার্নিং সেশন ক্লাস পড়ছে 65 জন স্টুডেন্ট, আরেকটা অ্যাক্টিভ লার্নিং সেশন, আরেকটা ল্যাব পড়ছে 33 জন। প্রচুর খাতা গ্রেডিং, সারা দিন আমার গ্রেড করতে করতে আমি মনে নিজের জন্য টাইম পাইতেছি না। আর বাংলাদেশের নিউজ দেখলে মেজাজ খারাপ হয় যে কি হইতেছে দেশে, আপনারা কি করলেন। তবে আমার মনে হয় যে এটা দরকার আছে, বাংলাদেশের মানুষদের একটা কনজারভেটিভ ক্ষমতার, কনজারভেটিভ রেজিমের আন্ডারে যাওয়া দরকার আছে। আমার মনে হয় আমাদের অনেক কিছু আমরা গ্রান্টেড ধরে নিছি, আমরা যখন সুখে থাকি আমাদের ভূতে কিলাইতে থাকে। আমরা সুখে ছিলাম না, সত্যি কথা বলতে বাংলাদেশের মানুষ কখনোই সুখে ছিল না। আমাদের দেশটা আসলে খুব গরিব একটা দেশ, আমাদের দেশ খুবই ক্যাওয়েটিক একটা দেশ, কিন্তু তারপরেও কিছু কিছু জিনিস আমরা গ্রান্টেড ধরে নিই। তো আমাদের মনে হয় যে কিছুটা হাম্বলিং দরকার আছে। আমার মনে হয় এই সিচুয়েশনটা, আমাদের বর্তমান পরিস্থিতি খুব হাম্বলিং আমাদের জন্য, এটা ভালো। যাই হোক, আমি প্রসঙ্গ চেঞ্জ করে, আমি গেটিং টু মাচ ইমোশনাল রাইট নাও। একজনকে দেখলাম এসে লিখছে বাংলাদেশের মুমিনদেরকে নিয়ে, ওই একটা আঙ্কেলের ভিডিও শেয়ার দিছি, যে আঙ্কেল বলছে যে আমি ক্লাস 6 একটা রিলেশন করছি, 8 একটা করছি, 1 একটা করছি, 2 একটা করছি, 3 একটা করছি। তো ওই আঙ্কেলের ভিডিও শেয়ার দিয়ে একজন ভদ্রলোককে দেখলাম যে এখন ওয়েট করতেছে 72 হুরের জন্য। আমার মনে হয় কি, আমাদের বাংলাদেশের মানুষদের, স্পেশালি যারা ধর্ম মানে না, তারা ধর্মটাকে খুব এক্সট্রিমলি মানে না। ধর্ম বিশ্বাস একটা স্পেকট্রাম বলতে একটা মানুষ ঠিক 100% মুমিন হয় না কেউ। আমি যদি বলি মুমিন ইজ অ্যান এক্সট্রিম ফর্ম অফ রিলিজিয়াসিটি, কেউ 90% মুমিন হয়, কেউ 80% মুমিন হয়, কেউ 70% মুমিন হয়, কেউ 60% মুমিন হয়। এভাবেই না মানুষ এই স্পেকট্রাম হিসেবেই মানুষরা অপারেট করে। তো ওই জায়গায় যারা 70% মুমিন বা 60% মুমিন, যাদেরকে আমরা মডারেট মুসলমান বলি, তারা দে আর নট অলওয়েজ হিপোক্রেট। এটুকুই তারা করতে পারে, এতটুকু ধর্ম বিশ্বাসী তাদের জন্য ফিজিবল, দ্যাটস ওয়াই দে আর ফলোয়িং দ্যাট। তার থেকে বেশি যারা মাদ্রাসার মতো পরিবেশে বড় হয়, স্পেশালি কওমি মাদ্রাসা, তাদের পরিবেশটা আসলে কট্টরপন্থিতা, মানে কট্টরপন্থী আচরণকে প্রমোট করে, এবং তারা ততখানি কট্টর হয়। কিন্তু ম্যাক্সিমাম মানুষ তো আসলে মাদ্রাসায় বড় হয় না, তারা বড় হয় হচ্ছে সেকুলার প্রতিষ্ঠানে পড়ে, তারা বড় হয় মানুষদের মাঝখানে। সো আসলে ম্যাক্সিমাম মানুষ ওরকম কট্টরপন্থায় যায় না। তো সবসময় একটা মানুষ কথা বলতেছে তার লাইফের লাভ লাইফ নিয়ে, সেখানে 32 হুড ঢুকানোটা আমার কাছে মনে হয় খুব সিম্পলিস্টিক চিন্তা। এবং আমাদের এই যে বাইনারি চিন্তাগুলো, যেখানে আমরা মনে করি যে মানুষ যখন ধার্মিক হয় সে আইদার 32 হুড নিয়ে চিন্তা করতেছে, ওই একটা দাড়িওয়ালা লোক 4টা বস্তাবন্দি মেয়েকে নিয়ে হাঁটতেছে, এটা হয় একটা, আর নয়তো সবাই এথিস্ট হয়ে যেতেছে। দিস ইজ ভেরি পোলারাইজড, ভেরি বাইনারি থিঙ্কিং। বাট আমি মনে করি যে মানুষজন একটা স্পেকট্রামের মতো, এটা একটা এক্সট্রিম, এটা একটা এক্সট্রিম। যারা ধর্ম মানে না এবং কট্টরভাবে মানে না, সবকিছুকে 72 হুডের জায়গা থেকে চিন্তা করে, তারা একটা এক্সট্রিম। যারা ধর্ম মাইনা সবাইটা বস্তা পড়ায় বসে রাখে, তার একটা এক্সট্রিম। এই দুই এক্সট্রিমের মাঝে অনেক মানুষ থাকে। আমার মনে হয় এই সিম্পল সেন্সটা যদি মানুষ দেখেন, ধর্ম মানুষের জন্য দরকার। আমি পার্সোনালি ধার্মিক মানুষ নিয়ে আমার কোনো সমস্যা নাই। আমার বিরক্ত লাগে হচ্ছে বাংলাদেশে পাকিস্তান সেন্টিমেন্টাল মানুষ, কিন্তু ধার্মিক মানুষ হইতেই পারে, মানুষের একটা হায়ার পাওয়ারের প্রতি একটা ফিলিংস বা বিলিফ থাকতেই পারে। এবং উই আর সারাউন্ডেড বাই রিলিজিয়াস পিপল, সাম অফ আওয়ার রিলেটিভস আর রিলিজিয়াস, মোস্ট আই থিঙ্ক এটা বলবো একেবারে 100% আমাদের বাপমারা খুব রিলিজিয়াস। সো আমরা না এই সম্পর্কগুলোকে
বাদ দিয়ে তো দিতে পারবো না। এবং এটা একটা বিলিফের ডিফারেন্স। আপনি যদি লিবারালিজম প্রমোট করেন, লিভ অ্যান্ড লেট লিভ, যারা যারা যতটুকু would you someday discuss the Machiavellian analysis of Bangladeshi politics? একটু ব্রিফ দেই। ম্যাকিয়াভেলিয়ান অ্যানালিসিস না, ম্যাকিয়াভেলির পলিটিক্যাল স্ট্রাকচারের কিছুটা ব্রিফিং এখন দেই, পরে একদিন ফুল অ্যানালিসিস করবো। এটা আসলে আমার খুব পছন্দের টপিক। ম্যাকিয়াভেলি আমার একটু ইস্যু হচ্ছে, স্টাটারিং হচ্ছে। রুলারদের কিছু গুণাবলী বলছে, রুলারদের গুণাবলীর মধ্যে ম্যাকিয়াভেলি যেটা বলছে সেটা হচ্ছে রুলাররা সবসময় বিদ্রোহ দমন করবে, কিন্তু একটা ভার্চুয়াল রুলার ক্ষমতার শুরুতে বিদ্রোহ দমন করে আর দমন করবে না। এটা গেল ভার্চুয়াল রুলারের বৈশিষ্ট্য। দ্বিতীয় ভার্চুয়াল রুলারের বৈশিষ্ট্য হচ্ছে লেস ইন্টারফিয়ারিং অথরিটি। তৃতীয় ভার্চুয়াল রুলারের বৈশিষ্ট্য মানুষকে ফিয়ার দ্বারা গভর্ন করবে, লাভ দ্বারা না। সো এই রুলারের বৈশিষ্ট্যগুলো সে কোত্থেকে পাইল? এগুলো কোনো বাইবেল কিতাবে লেখা ছিল না, সে অবজার্ভ করছে যে রুলাররা এভাবেই বিহেভ করে। সো সেই অবজারভেশনের ভিত্তিতে ম্যাকিয়াভেলি তার প্রিন্স বইটা লিখছে এবং এই রুলারের এই বিষয়গুলো ট্যাবুলেট করছে বা অবজার্ভ করে। তো আমরা আসলে যে জিনিসটা ম্যাকিয়াভেলি, আমরা যে বলি যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, এই কথাটা তো প্রত্যেকটা রুলারকে নিয়ে বলতেছি। বিষয়টা আসলে লঙ্কা বা রাবণের না, রুলিং ফলোস আ পার্টিকুলার ডাইনামিক্স, এটা আসলে আমি বলতে চাইছিলাম। আপনি যখন রুলার হবেন, আপনার ডিসেন্টার থাকবে, আপনার এগেইনস্টে কিছু মানুষ থাকবে, কিছু রেবেল থাকবে। উই ডোন্ট লাইক রেবেলস, আমরা কেউ রেবেল পছন্দ করি না, আপনিও করেন না, আমিও করি না। আমরা কেউ ডিসেন্টার পছন্দ করি না। উই আর নট ওয়ার্ড ইন মানে দ্যাট ওয়ে। আমরা বায়োলজিক্যালি আসলে মানুষ ডিসেন্টার লেভেল, যে আমার অস্তিত্বকে থ্রেট করতেছে, যে আমার স্ট্যান্ডিংকে থ্রেট করতেছে, আমার ঠিক কি কারণে তারে হচ্ছে খুব পছন্দ করতে হবে, এটা আসলে পারা যায় না। তো সেখানে তারা থ্রেটটাকে মেজার করে, একটা গুড রুলার যেটা করে থ্রেটটাকে মেজার করে। কেউ যদি ওভারলি থ্রেটেনিং হয় তাকে এলিমিনেট করে, এবং সেই এলিমিনেশন জিনিসটা শুধুমাত্র এই 2025 সালে অনেক কম এলিমিনেশন হয়। সিরিয়াসলি, যখন মোনার্কি ছিল তখন এলিমিনেশন হয়তো হাই ডিগ্রি এলিমিনেশন, মানুষ একেবারে মাইরা, মানে আমার মনে হয় যে এখন হাইপার থ্রেটটাকে এলিমিনেট করা হয়, কিন্তু মধ্যযুগে যে কোনো থ্রেটকে এলিমিনেট করা হইতো। কিছু হইলে গর্দান ফেলাও, কিছু হইলে মারো, কিছু হইলে যুদ্ধ, কিছু হইলে মানুষ মেনে হবে। দ্য ল অফ কি বলবো, দ্য রুল অফ পাওয়ার, দ্য রুল অফ পলিটিক্স হ্যাজ অলওয়েজ লাইক দ্যাট। এটা আসলে একটা গ্রেটার গুড গেম। এটাকে আপনি 100% মানুষকে স্যাটিসফাইড করে পলিটিক্স করতে পারবেন। আপনি যদি ভার্চুয়াল রুলার হন, ম্যাকিয়াভেলি কখনো এটা মেনশন করে নাই যে কোনো রুলার কোনো মানুষ মারতে পারবে না। ইভেন দ্যাট ইজ প্র্যাকটিক্যালি ইম্পসিবল। পৃথিবীর এমন কোনো পলিটিশিয়ান নাই যাদের হাত ব্লাডি না, টু সাম ডিগ্রি। বাট একটা ভার্চুয়াল রুলার কিভাবে মারবে সেটার উপরে উনি আলোকপাত করে গেছে, যে ক্ষমতার শুরুতে মাইরা গাইডটা সাফ করে ফেলবে, তারপরে সবাইকে ছেড়ে দিবে এবং লেস ইন্টারফিয়ারিং হবে। সেই বিষয়টা একটা ভালো রুলারের বৈশিষ্ট্য হিসেবে সেটা দিছে। সো ডার্ক আমাদের আইডিয়ালিস্টিক ইনস্টিংক্টের সাথে এক্সট্রিমলি কন্ট্রাডিক্ট করে। তো এক্সট্রিমলি কন্ট্রাডিক্ট করে ওই জিনিসটা, মানে তাদের রুলারদের যে বৈশিষ্ট্যগুলো। কিন্তু ইট হ্যাজ বিন লাইক দ্যাট অল অলং। আপনারা যখন আপনি নিজে চিন্তা করেন, আপনি একটা ক্ষমতা পাইছেন, সেই ক্ষমতার মধ্যে আপনি মানুষ ডিল করতেছেন, 1 জন 2 জন 3 জন 4 জন না, আপনি ডিল করতেছেন কোটি কোটি মানুষ। একেবারে সরাসরি ডিল করতেছেন মিনিমাম 300 মানুষ, 300 থেকে 400 মানুষ। আপনার যদি মানে বিউরোক্রেসির কথা বলি, বিউরোক্রেটদের একটা অংশ, সংসদ সদস্যদের আরেকটা অংশ, আপনি অলরেডি অনেকগুলো মানুষ নিয়ে ডিল করতেছেন। আপনি যদি এই মুহূর্তে প্রত্যেকটা ডিসেন্টারকে মানে করতে চান, প্রত্যেকটা ডিসেন্টারকে ধরলাম আপনি খুব ভালো রুলার, আপনি কোনো ডিসেন্টারকে মারবেন না, গুড ফর ইউ। কিন্তু আপনি যদি প্রত্যেকটা ডিসেন্টারকে প্রায়োরিটাইজ করতে চান, আপনার কোনো কাজও হবে না, আপনি কিচ্ছু করতে পারবেন না। তো ম্যাকিয়াভেলির ওয়ার্ল্ড ভিউটা হচ্ছে পলিটিক্স কিভাবে কাজ করে সেটার একটা ওয়ার্ল্ড ভিউ, সেটার একটা বিস্তারিত ভিডিও আমি করব। এবং যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, এটা একটা ফালতু কথা, এটা রাবণের জায়গায়। আপনি যখন পলিটিক্স করতে গেছেন, আপনাকে এটা মাথায় রাখতে হবে যে ইউ আর ডিলিং উইথ পিপল, ইউ আর এনফোর্সিং সাম রুলস, এনফোর্সিং সাম লজ। পলিটিক্স খারাপ আমি মনে করি না, পলিটিক্স খারাপ, পলিটিক্স ভালো না, ইটস আ ফিলথি গেম ডেফিনেটলি।
বাট আমি মনে করি এই গেমটা ফিলথি হইলে ইটস মাচ নিডেড। আমাদের লাইফে অর্ডার লাগে, আমাদের লাইফে ললেসনেস লাগে। ইভেন ইউনুস কতখানি খারাপ, কতখানি বদ, এটা বাদ দেই। ইউনুস আসলো দেশে, সে তো অ্যাটলিস্ট মেট্রো রেলগুলো মেরামত করলো না। এই মেট্রো স্টেশনগুলো মেরামত করার টাকা কতখানি লাগে বা কতখানি রিসোর্স, এই যে আপনারা যে এতখানি ড্যামেজ করছেন নৈরাজ্যের কারণে, সেই ড্যামেজ কন্ট্রোল করার জন্য কতখানি রিসোর্স লাগে সেটা কি আপনাদের আছে? সো একটা পলিটিক্যাল পার্টি তো কিছুটা হলেও দরকার একটা দেশের স্টেবিলিটি মেনটেন করার জন্য। আমি বলতেছি না ইউনুস ভালো, বাট আমি বলতেছি যে এটার ইউটিলিটি আছে। ইউটিলিটি কারো বেশি আছে, কারো কম আছে। সো আমাদের হয়তো অ্যাট দ্য এন্ড অফ দ্য উই হ্যাভ টু অপ্ট ফর সামথিং দ্যাট ইজ মোর ইউজফুল। এটাই বলা মানে মূল সারমর্মটা। বাট এটার একটা খুব এক্সটেন্সিভ আলোচনা হয়তো আরেকদিন করব। বাট আজকের জন্য আমার কথা এখানেই। আমার খুব একটা মানে মিস্টিরিয়াস একটা জ্বর হয়েছে। মিস্টিরিয়াস জ্বর বলতে আমার সকালে জ্বর আসে, আমার টেম্পারেচার থাকে 101, কখনো 102, কখনো 100, লো গ্রেড একটা জ্বর থাকে। 102 হলাম পুরোপুরি মানে পারি না কোনো কাজ করতে। তো কেন হয়েছে ডাক্তাররা খুঁজে পাইতেছে না, ডাক্তাররা সারাক্ষণ ইসে করতেছে, সবাই বলতেছে এটা ইনফ্ল্যামেটরি রিয়াকশন, বাত জ্বর টাইপের কিছু একটা। কিন্তু আমার ইনফ্ল্যামেশন লেভেলও খুব হাই না, হালকা হাই, ওইটুকুর জন্য এত জ্বর আসে না। তো নোবডি নোজ হোয়াট হ্যাপেন্ড। তো এখন আমি যেটা করি, এটা কিন্তু আমার কাছে ভালোও লাগে। আমার মনে হয় যে আমি এই ওয়েদারের সাথে মোর অ্যাকোমোডেটেড হইতেছি। যখন বাইরে স্নো পড়ে বা ঠান্ডা হয়, এখন প্রচুর ঠান্ডা, আমাদের লাস্ট এক সপ্তাহ ধরে -24, -19, -18, -10 হচ্ছে সর্বোচ্চ টেম্পারেচার, এর উপরে উঠতেছেই না। তো যখনই জ্বর আসে আমি বরফের মধ্যে যে 4-5 মিনিট দাঁড়ায় থাকি। তো তারপর দেখি যে জ্বরটা নেমে গেছে। জ্বরটা নেমে গেলে তারপর আবার কাজ শুরু করি, 2-3 ঘন্টা যায়, আবার জ্বর উঠে, তারপর আবার 10 মিনিটের মতো নিতে পারি না। বাট আমার মনে হয় বরফ টলারেন্স অনেক বেড়ে গেছে। এটা করতে করতে 5 মিনিটের মতো দাঁড়ায় থাকি বরফের তলে, জ্বর চলে যায়। তারপর আমার এক গাদা গ্রেডিং এর কাজ, এক গাদা হোমওয়ার্ক, এক গাদা প্রজেক্ট, এগুলো করতে হবে। আপনারা সবাই ভালো থাকেন। ধর্মবিশ্বাস কি জরুরি? ধর্ম কি মানব জাতির জন্য কোনো কাজে আসে? হ্যাঁ আসে। মানব জাতির জন্য ধর্ম কাজে আসে, কারণ ভাইয়া ধর্ম বিশ্বাস হচ্ছে আমাদের সবচেয়ে বড় অ্যান্টি এংজাইটি রেমেডি বা এক্সিস্টেন্সিয়াল রেড রেমেডি পুরা পৃথিবীতে। আমি যদি একদম এইথিস্টিক একটা ওয়ার্ল্ড ভিউ বলি, দিস ইজ দ্য ওয়ার্ল্ড ভিউ আই বিলিভ ইজ ট্রু। আমরা একটা প্রবাবিলিস্টিক ইভেন্ট, মানব জাতি একটা প্রবাবিলিস্টিক ইভেন্ট, যেখানে আমরা একটা ফরচুইটাস একটা চান্সের কারণে আমরা ইভলভ করছি, আমরা এখানে আসছি। এটা এরকম মানে পৃথিবীটা মহাবিশ্ব এত বড়, এখানে এত কিছু আছে, এখানে এত ভ্যারিয়েশন আছে। আমরা তো ইনফ্যাক্ট আমরা আমাদের টেলিস্কোপ গুলো দেখে কয়েকটা গ্যালাক্সি পর্যন্ত হয়তো দেখতে পারি। এখানে অনেক গ্যালাক্সি আছে, অনেক বড় সুবিশাল মহাবিশ্ব। সো সুবিশাল মহাবিশ্বে কোনো না কোনো জায়গায় টেম্পারেচার বা কেমিক্যাল রিয়াকশন বা মানে স্পেশালি পানির উপস্থিতি তো প্রাণের জন্য খুব জরুরি, কারণ আমাদের ফার্স্ট প্রোটিন সিনথেসিস হয় পানির মধ্যে। কোন একটা কেমিক্যাল রিয়াকশন, প্রোটিন সিনথেসিস, এগুলোর উপযোগী গ্রহ থাকবে এবং একের অধিক থাকাই সম্ভব। তো সেই সব জায়গায় আস্তে আস্তে প্রাণের বিকাশ হবে, এটা খুবই ন্যাচারাল একটা জিনিস। এখন প্রাণের বিকাশ এবং আমাদের সার্ভাইভাল থ্রেট, আমাদের প্রাণের বিকাশ তো হয়েছে, পৃথিবীতে প্রাণের বিকাশ হয়েছে, এবং আমাদের সার্ভাইভাল থ্রেট গুলো সবসময় আছে। ডাইনোসর একটা সমস্ত প্রজাতি, একটা হিউজ প্রজাতি, একটা উল্কাপাতে শেষ। সো আমাদের কিন্তু অস্তিত্বটা খুব ফ্র্যাজাইল। একটা এত বড় মহাবিশ্ব, ইভেন শুধু আমাদের গ্যালাক্সিটা যদি কনসিডার করি, এত বড় গ্যালাক্সিতে একটা ছোট্ট একটা প্ল্যানেটে এতগুলো প্রাণী, সেই প্রাণীটা কখন মারা যাবে, কখন কষ্ট পাবে, এটার কোনো গ্যারান্টি নাই। যে কোনো মুহূর্তে একটা দুর্যোগ হয়ে যেতে পারে, যে কোনো, এই যে এখন একটা পলিটিক্যাল আনরেস্ট চলতেছে, এটাও কিন্তু খুব আনপ্রেডিক্টেবল একটা জিনিস। আমাদের লাইফের ঘটনাগুলো আনপ্রেডিক্টেবল, আমাদের জীবনের যে প্রাপ্তিগুলো, আমাদের জীবনের প্রাপ্তিগুলো যদি আমি বলি, আপনারা তো সবাইকে খুব ইকুয়াল জায়গা থেকে দেখেন, আমরা সবাই ইকুয়াল না। আমরা কেউ কেউ একটু ভালো ফ্যামিলিতে জন্মে, আমরা কেউ কেউ খারাপ ফ্যামিলিতে জন্মে, আমাদের কারো কারো টাকা বেশি, কারো কারো টাকা কম, কারো কারো বাজে এক্সপিরিয়েন্সে এক্সপোজার বেশি, কারো কারো ভালো এক্সপিরিয়েন্সে এক্সপোজার বেশি, কারো কারো সারাউন্ডিংসে ভালো মানুষ বেশি, কারো কারো সারাউন্ডিংসে পচা মানুষ বেশি, কারো কারো কেউ কেউ নিজে অন্যদেরকে কষ্ট দেয়, আমরা নিজেরাও অন্যদের কষ্টের জন্য রেসপন্সিবল, কেউ কেউ অনেক কষ্ট পায়। সো এখানে না কোনো ফেয়ার বা কোনো সিমেট্রি নাই। যদি
আপনার দুঃখ কষ্ট, আপনি ধরেন 10 ইউনিট, আমি ইউনিট হিসেবে 10 একক কষ্ট পাইলেন, দের ইজ নো গ্যারান্টি যে আপনি 10 একক সুখ পাবেন। দুঃখ কষ্ট সবই সাইক্লিক অর্ডারে আসে সত্যি, কিন্তু আপনার জীবন, আপনি সারা জীবনে 100 ইউনিট দুঃখ পাইলেন কিন্তু সুখ পাইলেন মাত্র 4-5 ইউনিট। এটা হইতে পারে, দিস ইজ হাইলি প্রবাবল, শুধু মানে প্রবাবল না, হাইলি প্রবাবল। এরকম একটা জীবনের সাথে আপনি যদি সুইসাইড করতে না পারেন, আপনি যদি নিজেকে মেরে ফেলতে পারেন, ভেরি গুড, আপনি আপনার লাইফের চার্জ আপনার হাতে নিয়ে নিছেন। কিন্তু আপনি যদি ওইটা আপনি নিজের হাতে নিতে না পারেন, আপনার মানসিক শান্তির দরকার আছে আরেকটা দিন পাস করার জন্য, আরেকটা ড্রেড পাস করার জন্য, আরেকটা হেল্পলেসনেস সাস্টেইন করার জন্য, আরেকটা মানে পাওয়ারলেসনেসকে সহ্য করার জন্য। আপনি সেই সহ্যটা কিভাবে করবেন? এক হইতে পারে আপনি আইন নিজের হাতে তুলে নেবেন, দ্যাট উইল লিড টু অ্যানার্কি অ্যাট সাম পয়েন্ট, কারণ সবাই তো প্রপোর্শনাল না। অথবা আপনি মনে করতে পারেন যে উপরে কেউ একজন আছে, সে আপনাকে প্রোটেক্ট করবে, এবং আপনার সাথে যা বাজে ঘটছে সেই বাজে জিনিস যার সাথে যে বাজে ঘটাচ্ছে তার সাথেও ঘটবে, এই কালে না হইলে পরকালে হবে। একটা সেন্স অফ স্যাটিসফ্যাকশন, আপনার যে অস্তিত্বের সংকট, যে ভীতি, সেই ভীতিটাকে কমায় নিয়ে আসার সবচেয়ে ভালো কোপিং মেকানিজম হচ্ছে হায়ার পাওয়ারে বিশ্বাস। এখন বিষয়টা হচ্ছে পৃথিবীর সব মানুষ সেম লেভেলের হেল্পলেসনেস, সেম লেভেলের ড্রেড আসলে সেন্স করে না। কেউ অনেক বেশি ড্রেড সেন্স করে, কেউ অনেক কম ড্রেড সেন্স করে, কেউ মাঝামাঝি ড্রেড সেন্স করে। সো যারা একটু বেশি এংজাইটি প্রোন, যারা ভয় পায় বেশি, তাদের জন্য এটা খুব ভালো কোপিং মেকানিজম। ইফ ইউ আর ওয়ান অফ দোজ যার মধ্যে ড্রেডের সেন্সটা খুব বেশি কাজ করে না, যে ভয় পায় না, যে লাইফের আনসার্টেনিটিতে আনশেকেবল, মেবি ইউ ডোন্ট নিড ইট, বাট প্রত্যেকে তো আসলে ডিফারেন্টলি অপারেট করে। এবং আমার মনে হয় ড্রেডটা খুব মানে ন্যাচারাল হিউম্যান স্টেট অফ বিইং। যদি তাই হয় তাহলে আমার মনে হয় যে একটা বড় সংখ্যক মানুষের জন্য ধর্মের উপযোগিতা আছে, কিন্তু খারাপ ধর্মের উপযোগিতা নেই, ভালো ভালো ধর্ম আছে। আপনি যদি স্পিরিচুয়ালিস্ট হন, ইউ আর বিলিভিং ইন হায়ার পাওয়ার, বাট আপনি ইম্পোজিং না, অন্যদেরকে কষ্ট দিচ্ছেন না, অন্যদের লাইফে নাক গলাইতেছেন না। মুসলমানদের মধ্যেই যারা সুফিবাদী ঘরানার, আপনি দেখবেন তারা শান্তিপ্রিয়, তারা গান বাজনা করে, তারা অন্যদের লাইফে খুব একটা মাথা ব্যথা করে না। তারা ওই আমাদের তো তাহিরি হুজুরই তো খুব মানে সুফি স্টাইলের একজন হুজুর, তো তাহিরিও কিন্তু খুব মানে কি বলবো পিসফুল একটা মানুষ। ওকে এইরকম হুজুর দিয়ে যদি বাংলাদেশ ভরে যায় আমার কোনো আপত্তি নেই। ওয়াহাবিগুলো হচ্ছে সমস্যা, কিন্তু ধর্ম আপনি যদি বিশ্বাস করতে চান, দেয়ার আর মেনি ওয়েজ ইউ ক্যান বিলিভ ইন আ হায়ার পাওয়ার উইদাউট ভায়োলেটিং আদার পিপলস রাইট। আমার সমস্যা হচ্ছে হায়ার পাওয়ারে বিশ্বাস করা না, আমার সমস্যা হচ্ছে আপনার বিশ্বাস যখন অন্যের দুঃখের কারণ হয়ে যায়, আপনি যখন ইম্পোজ করেন, আপনি যখন অন্যকে শাস্তি দেন আপনার বিশ্বাসের উপর ভিত্তি করে, আপনার ওয়ার্ল্ড ভিউটা যখন এইটুকু হয়ে যায়, আপনি যদি মনে করেন যে আপনার ওয়ার্ল্ড ভিউটাই একমাত্র সঠিক ওয়ার্ল্ড ভিউ, পৃথিবীর অন্য কোনো মানুষের অন্য কোনো ভিউ থাকতে পারে না, আপনার এই রেস্ট্রিক্টিং চিন্তাটাই হচ্ছে সমস্যা। এবং ইট ক্যান কাম ফ্রম বোথ ওয়ে। এটা যে শুধুমাত্র রিলিজিয়াস ইনডক্ট্রিনেশন তো খুব বড় একটা কারণ এই জিনিস ঘটার, কিন্তু আমি বহু এথিয়াস্টিক মানুষকেও দেখছি, তারা হয়তো কোনো ক্রাইম সরাসরি করে না, বাট তাদের ওয়ার্ল্ড ভিউটা এতখানি ন্যারো যে তারা মনে করে মানুষ যদি এথিস্ট না হয় তাহলে তারা কট্টর মুমিন, এটা তারা মনে করে। মানুষ আইদার এথিয়াস্ট অথবা কট্টর মুমিন, এই দুই এক্সট্রিম ফেজে অসিলেট করা প্রাণী হিসেবে তারা দেখে। তখন যেটা করে, তারা মানুষের এক্সিস্টেন্সিয়াল সাপোর্ট, যেটা ধর্ম বিশ্বাস বা একটা হায়ার পাওয়ারের বিশ্বাস, সেটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করে। কট্টরবাদের সমালোচনা করেন, ঠিক আছে, কারণ ওখানে হিউম্যান রাইটসের ভায়োলেশন হয়। কিন্তু যারা কট্টর না, যারা মডারেট, শান্তিপ্রিয়, আপনার কোনো ঝামেলা করতেছে না কিন্তু নিজে একটু শান্তি পাইতেছে ধর্ম পালন করে, তাদের উপরে আপনি হিপোক্রেসির বার্ডেনটা কেন দেন? তারা যদি ওভাবে ভালো থাকে, লেট দেম বি, তাদেরকে ওভাবে শান্তিতে থাকতে দেন। তাদের শান্তিটা নষ্ট করে আপনারা কি অ্যাচিভ করেন আমি জানি না, বাট আপনাদের মধ্যে একটা বড় পার্সেন্টেজের মানুষ শান্তিপ্রিয়, যে ধার্মিকগুলো আসলে অন্য মানুষদেরকে প্রোটেকশন দিতে পারতো, তাদেরকে শত্রুপক্ষ বানায় ফেলেন। এই যে শান্তিপ্রিয় ধার্মিক যারা আছে, তারা তো মানে ইনক্লুসিভিটি, তাদেরকে একটু বুঝাইলে, তাদের সাথে একটা ডায়ালগ যদি সম্ভব হয়, যেতে আমি বলতেছি না বাংলাদেশের শান্তিপ্রিয় ধার্মিক একেবারে খুব হাই নাম্বারে আছে, বাংলাদেশের মানুষই শান্তিপ্রিয় না, আমরা তো একেবারে গ্রামে গঞ্জে চরাঞ্চলে সারাক্ষণ মারামারির উপরে থাকি। কিন্তু শান্তিপ্রিয় যেসব মানুষগুলো আছে
এদের সাথে যদি একটা ওপেন ডায়ালগ করা যায়, আই বিলিভ আপনারা বিলিভ করতে পারেন বা না করতে পারেন, আমার মনে হয় তাদেরকে অন্তত বোঝানো সম্ভব যে পৃথিবীতে ভিন্ন মতাদর্শের মানুষদের শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব। আপনাকে আমাকে ভালোবাসতে হবে না, আমাকে সম্মানও করতে হবে না, জাস্ট আমাকে সহ্য করতে হবে। এইটুকু টলারেন্স মনে হয় তাদের সাথে ডায়ালগ বা কথা বলে আনা সম্ভব। কিন্তু আমরা যেটা করি, যারা একটু শান্তিপ্রিয় ধার্মিক তাদেরকে হিপোক্রেট, ভণ্ড এগুলো আখ্যা দিয়ে তাদেরকে আরো সরাই দিই আমাদের থেকে। সেই ক্ষেত্রে আমরা মোর মার্জিনালাইজড হয়ে যাই, মোর সোশ্যালি আইসোলেটেড হয়ে যাই, এবং সোশ্যালি আইসোলেটেড মানুষ অ্যাট সাম পয়েন্ট সাইকোপ্যাথিক ট্রেট ডেভেলপ করে, কম্প্যাশন হারায় ফেলে, টলারেন্স হারায় ফেলে, অন্যদের উপর ইম্পোজিং হয়ে পড়ে, এবং রিলেশনশিপ কাজ না করলে নুড স্লিক করে। সো আপনারা যদি এই জিনিসগুলো না চান তাহলে বিল টলারেন্স। আমার মনে হয় যে ধর্ম, নাস্তিকতা ডাজন্ট ম্যাটার, আপনার ওয়ার্ল্ড ভিউ, আপনার লাইফ, আপনার চলার পথে যেটা অ্যালাইন করে, গুড ফর ইউ। বাট ইনটলারেন্সকে ইনটলারেন্সকে ফাইট করেন হিউম্যান রাইটসের ভায়োলেশনকে, ফাইট করেন কট্টরপন্থাকে। হেফাজতে ইসলাম তথা কওমিরা একজন খুবই কট্টরপন্থী। 55 বছরে ঘরে ঘরে কওমি মাদ্রাসা ভরপুর, ভবিষ্যৎ পরিণতি কি হবে আই হ্যাভ নো আইডিয়া। যদি আমি জানতাম, আপনার সাথে আমি এখানে পুরোপুরি অ্যাগ্রি করি, কওমিরা খুবই কট্টরপন্থী, আলিয়া রানা কিন্তু। এখানে আবারও একটা ডিস্টিংশন আছে, মাদ্রাসা পড়লে আপনারা ভয় পান না। যদি দেখেন আলিয়া মাদ্রাসা হ্যাভ সাম ফেথ যে না, এই ইনস্টিটিউশনটা আধুনিক শিক্ষার সাথে এক্সপোজড, হয়তো ওদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এ যাওয়া সম্ভব। বাট কওমিরা আমি বলবো যে 90 থেকে 80% কওমিরাই লস্ট কজ। এদের সাথে আপনি কোনো বার্গেনেই যেতে পারবেন না। এরা কট্টরপন্থা থাকবে এবং ক্ষমতা পাইলে দে উইল গেট ইম্পোজিং। দ্যাটস অ্যান অ্যালার্ম। সো শনাক্ত করা, আমাদের থ্রেডগুলো শনাক্ত করা আমার মনে হয় যে একটা খুব গুরুত্বপূর্ণ কৌশল, সার্ভাইভাল কৌশল। পলিটিক্স ইজ পার্ট অফ আওয়ার সার্ভাইভাল। পলিটিক্স কোনো বিচ্ছিন্ন গেম না। আপনি যখন পলিটিক্যাল ডিসিশন নিতেছেন, আপনি যখন ভোট দিতেছেন, আপনি আপনার সার্ভাইভালকে কতটুকু স্মুথ করতে চান এই ডিসিশনটা মেক করতেছেন। কিছু থ্রেট নন নেগোশিয়েবল, কওমিরা নন নেগোশিয়েবল থ্রেট। আলিয়া মাদ্রাসার এরা ওকে নেগোশিয়েবল, সবাই না, বাট এদের সাথে কিছুটা সম্ভব। তারপরে যদি বলি যে দেওয়ানবাগি তরিকার মানুষ যারা, এরা এক্সট্রিমলি নেগোশিয়েবল। স্পিরিচুয়ালি সুফি বা মাজারপন্থী যারা, এরা এক্সট্রিমলি নেগোশিয়েবল। সো সমস্ত হুজুরদেরকে মার্জিনালাইজ করবেন না। এই জিনিসটা যদি পলিটিক্যালি কোনো মানুষ করে, আমি একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি আপনাদের সাথে ডিসকাস করি। আপনারা মনে করেন কি, ধরেন বাংলাদেশে এই মুহূর্তে প্রচুর মাদ্রাসা। এখন আমি চাই না মাদ্রাসা এডুকেশনটা এই দেশে প্রিভ্যালেন্ট হোক, আমি আসলেই চাই না। কিন্তু আমি মাদ্রাসা যদি উৎখাত করতে চাই, সেক্ষেত্রে একটা পাবলিক আউটরিচ তৈরি হবে। হোয়াট শুড আই ডু? আমি সেক্ষেত্রে যেটা করব, আমি আমার স্ট্র্যাটেজি বলতেছি। মাদ্রাসার মধ্যে আলিয়া মাদ্রাসা যেগুলো আছে, যেগুলো একটু জেনারেল এডুকেশনের সাথে এক্সপোজ, মোর আধুনিক, আমি তাদের সাথে মোর অ্যাসোসিয়েট করব, তাদেরকে এনকারেজ করব। ইভেন আমার রিক্রুটমেন্টও হবে। আমি যদি মসজিদ বানাই বা মাদ্রাসাকে এন্ডোর্স করি, তাহলে আমি রিক্রুটও করব ওইভাবে যেখানে মোর আধুনিক বা মোর টলারেন্ট হুজুররা সেটাকে টেক ওভার করে। ওটাকে এলিমিনেট করা, এটা একটা খুব বাজে ভিজুয়াল দেয়। কোনো পলিটিশিয়ান আসলে এটা করতে চাবে না। একটা পলিটিশিয়ান এসে ওই শাবল আর হাতুড়ি দিয়ে মাদ্রাসা ভাঙিয়ে দিবে না, এটা কেউ করবে না, ইভেন আমিও করব না। আমি যদি এটাকে করতে চাই, এটা সংস্কার করতে চাই, তাহলে হয়তো যেই অংশটা, ধার্মিকদের যে অংশটা আধুনিক বা লিবারাল মেন্টালিটির সাথে মোর অ্যালাইন্ড, আমি তাদেরকে হয়তো এন্ডোর্স করব বা তাদেরকে রিক্রুট করব। সেক্ষেত্রে যেটা হবে যে ওরকম কোনো ভিজুয়াল হইল না যে আমি আসলে শাবল এবং হাতুড়ি দিয়ে কোনো কিছু ভাঙতেছি, বাট অ্যাট দ্য সেম টাইম এটার একটা আভ্যন্তরীণ সংস্কার হচ্ছে। আমার মনে হয় দিস ইজ এ গুড স্ট্র্যাটেজি। অ্যান্ড আপনাদেরকেও বলবো যে দাড়ি টুপি দেখলে মানুষজনকে মার্জিনালাইজ করে ফেলেন না। এদের মধ্যে বহু মানুষ আছে অনেক টলারেন্ট। তো আপনারা যদি সোসাইটিতে সবাইকে বাতিল করতে থাকেন, আপনাদের পাশে আপনি ছাড়া আর কেউ থাকবে না। এবং আমরা সমাজ চাই, সমাজচ্যুত হইতে চাই না। সো সমাজচ্যুত হওয়ার অ্যারিস্টটলের একটা কথা আছে, we have to be in the system to change the system. So আপনারা সমাজের ভিতর থেকে পরিবর্তন করেন, সবাইকে সমাজ থেকে বহিষ্কার করেন। আর সবচেয়ে বড় কথা, কিপ দ্যাট ইন মাইন্ড যে উই আর প্রোডাক্ট অফ আওয়ার সোসাইটি। আমরা যারা এই সমাজের, আমরা যেসব মানুষ আমরা কথা বলি, আমরা এই সমাজেরই প্রোডাক্ট। আমরা যারা কওমি মাদ্রাসার থেকে বড় হয়েছে, তারা কওমি মাদ্রাসারই একটা প্রোডাক্ট। তারা যেটা
যেটা আধুনিক এডুকেশনে যাদের অ্যাক্সেস বেশি, একটা ছেলে যে সেন্ট জোসেফে পড়ছে সে যেভাবে চিন্তা করে, যে মণিপুরে পড়ছে সে সেভাবে চিন্তা করবে না। মণিপুর একটা মাদ্রাসা টেকনিক্যালি। তো এই যে পরিবেশটা আমাদেরকে ইনডক্ট্রিনেট করবে। সো পরিবেশ যখন ইনডক্ট্রিনেট করেই ফেলবে, আমাদের পরিবেশটা সুন্দর না, এটা আপনাদেরকে মেনে নিতে হবে। আমাদের দেশে মানুষরা মিসোজিনিস্ট, আমাদের দেশের মানুষ পার্সোনালি বাউন্ডারি বুঝে না, আমাদের দেশের মানুষ অন্যকে সম্মান করতেও শেখে না, অন্যকে অসম্মান করে কুৎসিত পসিবল ওয়েতে। বাট দিস ইজ আ কালচার উই আর লিভিং ইন, এবং এটাই সমাজ, এটার প্রোডাক্টে আমরা মোর অর লেস সবাই। হয়তো কেউ এক্সট্রিম, এগেইন ইটস অ্যান স্পেকট্রাম, কেউ অতিরঞ্জিত স্টাইলে 100% মুমিন সামাজিক সিস্টেমের, কেউ 50% মুমিন সামাজিক সিস্টেমের। সো সেই মানুষগুলোকে ডিল করা, সেই মানুষগুলোকে নিয়ে কাজ করা, এই মানুষগুলো থেকে আমি পজিটিভটা বের করে নিয়ে আসবো। এই মানুষগুলো পজিটিভ হবে এই এক্সপেকটেশন ছাইড়া দেন, এটা সম্ভব না, এটা রিয়েলিস্টিক না। বাট এদের থেকে কিভাবে পজিটিভিটি বের করে আনা যায়, এটা হয়তো একটা রিয়েলিস্টিক গোল, সেটা নিয়ে ভাবেন। আই থিঙ্ক দ্যাট উইল গিভ ইউ সাম রেজাল্ট। কাউকে আইসোলেট করেন না, নিজেও আইসোলেটেড হবেন না, কোনো র্যাডিক্যাল স্টেটমেন্ট দেন না। আজকে এই পর্যন্তই। আমার সাথে যারা ছিলেন, যারা আমার এই বকবক টলারেট করলেন, থ্যাংক ইউ এভরিবডি। আমার মনে হয় যে আপনাদের কোনো না কোনোভাবে ভ্যালেন্টাইন্স ডে ভালো কাটছে। আমার ভ্যালেন্টাইন্স ডের গল্প তো আমি বললামই। নেক্সট সপ্তাহে এইরকম সময় আমি আসবো আড্ডা দিতে আপনাদের সাথে। বাই বাই।